বড় বৌমা, ও বড় বৌমা, আর এক কাপ চা দাও না মা। একটু বেশি দুধ, চিনি দিয়ে দেবে। পেপার পড়তে পড়তে বড় বৌমা ঋতুর উদ্দেশ্যে কথাগুলো ছুড়ে দেন অমলবাবু। এই যে বাবা দিচ্ছি। রান্নাঘরে কড়াই, হাতা, খুন্তির সঙ্গে যুদ্ধ করতে করতে ঘেমে নিয়ে বিপর্যস্ত ঋতু ব্যস্ত গলায় উত্তর দেয়। একটা ওভেনে ভাত হচ্ছে, অন্য ওভেনে কুকারে ডাল বসিয়েছিল। 3টে সিটি পড়তেই কুকারটা নামিয়ে চায়ের জন্য দুধ ফোটাতে বসিয়ে দেয়। 1 কাপ ঘন দুধের চা করে শ্বশুরের মুখের কাছে টেবিলে নামিয়ে রাখে। দোতলা ঠাকুর ঘর থেকে পুজো করে নিচে নেমে এসেছে ঋতুর শাশুড়ি জবা দেবী। বৌবার মাথায় পুজোর ফুল ছুঁয়ে দিয়ে বললেন, আমারও মনটা চা চা করছে মা, আমাকেও 1 কাপ চা করে দাও না। এই যে দিচ্ছি মা। মৃদু হেসে রান্নাঘরে ঢুকে চায়ের সসপ্যানটা ভালো করে ধুয়ে মেজে নেয় ঋতু, যাতে সসপ্যানে একটু দুধের গন্ধ না থাকে। তারপর তাতে আবার চায়ের জল ছড়িয়ে দেয়। শাশুড়ির পছন্দ লেবু বিট নুন দিয়ে লিকার চা। শাশুড়ির সামনে চটপট চায়ের কাপটা নামিয়ে রেখে দ্রুত রান্নাঘরের দিকে দৌড়ায় ঋতু। বড় বৌমা, আজকে কি রান্না করছো মা? এখন পালং, বেগুন, আলু মূলোর তরকারি আর কাতলা মাছের ঝোল করছি। পরে ওরা খেয়ে বেরিয়ে গেলে আলু ভাজা, বাটি পোস্ত ও চাটনি করব। আমি কি তোমায় কিছু সাহায্য করে দেব মা? অত্যন্ত স্নেহের সাথে ঋতুকে জিজ্ঞাসা করেন জবা দেবী। এবার হাসি পেয়ে যায় ঋতুর। শাশুড়ির এই স্বভাবটা এতদিনে সে ভালোই বুঝে গেছে। রান্নার সময় উনি কখনই সেরকম ভাবে কিছু সাহায্য করে দেন না, কিন্তু প্রতিদিন সবার সামনে মুখে মিষ্টি রেখে সস্নেহে জিজ্ঞাসা করেন কিছু সাহায্য লাগবে কিনা। কারণ ততক্ষণে দোতলা থেকে নিচে নেমে এসেছে জয়দীপ ব্যানার্জি, অমলবাবু ও জবা দেবীর বড় ছেলে তথা ঋতুর স্বামী। বাবার পাশে বসে সে তখন পেপারের একটা পাতা টেনে নিয়ে খবরে চোখ রেখেছে। অত্যন্ত নরম গলায় ঋতু বলে, না মা, সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এখন শুধু রান্নাটাই বাকি। তোমাকে কি জল খাবারটা এখন দেব? শেষ কথাটা স্বামী জয়ের উদ্দেশ্য করে সে বলে, না বড় বৌমা, তুমি রান্নাটা করো, জয়কে আমি খেতে দিচ্ছি। জল খাবারে আজ কি বানিয়েছো বড় বৌমা? রুটি আর আলু মটরের ঘুগনি। ইস, প্রতিদিন সেই একই জল খাবার কেন? মাঝে মাঝে তো লুচিও বানাতে পারো বড় বৌমা। অমলবাবুর গলা থেকে বিরক্তির ঝরে পড়ে। বাবা, তুমি ঋতুকে বকেছো কেন? তোমার তো তেলের জিনিস খাওয়া বারণ। আমি ঋতুকে বলেছি সকালে রুটি তরকারি বানাতে, গম্ভীর গলায় জয় বলে। ঋতু এদের কথার মধ্যে কোনোদিনই থাকে না। এক মুহূর্ত তার দাঁড়াবার সময় নেই। সে তখন দ্রুত হাতে কড়াইয়ে গরম তেলে মাছ ছাড়ছে, তারপর ভাতের ভ্যান ছড়িয়ে নিয়ে অন্য কড়াইয়ে ডাল সাতলাচ্ছে। তার দুহাত সমান তালে চলছে। বাইরে ডাইনিং টেবিলে জবা দেবী তার 2 ছেলেকে স্বামীকে জলখাবার দিচ্ছেন। বাড়িতে খাবার সব ঋতু বানালেও স্বামী ছেলেদের জবা দেবী নিজের হাতে খাবার বেড়ে দেন। সেখানে ঋতুর কোনো ভূমিকা থাকে না। জয় অবশ্য ডাইনিং টেবিলে খায় না, নিজের খাবারের প্লেটটা নিয়ে দোতলায় উঠে যায়। সেখানে তখন বিছানা জুড়ে ঘুমোচ্ছে রিয়া, দিয়া। জয় ও ঋতুর বছর 3-এর যমজ মেয়ে। ওরা 2 বোন ভীষণ দুষ্টু, রাত্রে কিছুতেই ঘুমোতে চায় না। খেলাধুলা করে পাকা পাকা কথা বলে, অনেক রাত পর্যন্ত জেগে থাকে। সকালে বেশি দেরি করে ঘুম থেকে উঠে। জয় সকালে যতক্ষণ বাড়িতে থাকে মেয়েদের তদারকি করে, কিন্তু মেয়েদের সময় অনুসারে তো ঋতুর জীবন চলে না, বা চলবেও না। যত রাতেই সে ঘুমোক না কেন, প্রতিদিন ভোর 5টায় তাকে উঠতেই হয়। তারপর ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে তাকে দৌড়তে হয়। ব্যানার্জি পরিবারের বড় বউ সে, সংসারের অনেক দায় দায়িত্ব তার কাঁধে। তার স্বামী জয়দীপ একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। তার দেওর শুভদীপ একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক।
ছোট যা মধুজা ওই একই স্কুলের ভূগোলের শিক্ষিকা। তিনজন সকাল 9:30 নাগাদ ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তাই সকালের দিকে ঋতুর প্রচন্ড চাপ। শাশুড়ি শ্বশুরের জন্য জলখাবার বানানো, দুপুরের রান্নার জন্য ভাত ডাল একটা সবজি মাছের ঝাল বানানো, তাছাড়া সময় অসময় সবাইকার দুবার করে চা, তিনজনের টিফিন, জলের বোতল সব ঋতুকেই রেডি করতে হয়। এই ব্যানার্জি পরিবারের কর্তা অমল ব্যানার্জি ও গিন্নি জবা ব্যানার্জি। আবার কাজের লোকের হাতে রান্না খেতে পছন্দ করেন না। জয়দীপ শুভদীপও যার তার হাতে খেতে পছন্দ করে না। তাই নিজের স্বামীর জন্য রান্না টিফিন এসব ঋতুকেই বানাতে হবে। এখন দেওর যা দুজনের জন্য না বানালেও যৌথ পরিবারে অশান্তি অবশ্যম্ভাবী। সবাই ঋতুকেই হিংসুটে, খারাপ, বাপের বাড়ির শিক্ষা দীক্ষার অভাব, বাজে মেয়ে ইত্যাদি নানা রকম মন্তব্য করে। তাই ভোর থেকে উঠে ঋতু সংসারের জন্য প্রাণপণে খেটে ভালো বৌমার তকমাটা বাগিয়েছে। শাশুড়ি শ্বশুর বড় বৌমা ঋতুকে বেশ ভালোবাসেন। এটা অবশ্য ঋতুর নিজস্ব ধারণা। ঋতুর শাশুড়ি ভীষণ মিষ্টিমুখী, সোনা মা বাবা বাছা বলে এমন ভাবে ঋতুকে দিয়ে কাজ করিয়ে নেয় যে ঋতু হাসি মুখে সব কাজ করে। জয়দীপ দিনের বেশিরভাগটা সময় বাড়ির বাইরে থাকে, তাই বিয়ের পরদিনই সে ঋতুকে স্পষ্ট করে বলে দিয়েছে এ বাড়ির সবার সাথে মানিয়ে থাকতে, তার বাবা মায়ের কথা মেনে চলতে। আজ 5 বছর ধরে ঋতু জয়ের এসব কথা অক্ষরে অক্ষরে মেনে আসছে। তাকে নিয়ে জয়ের মনে কোনো অসন্তোষ নেই। তবে আজকাল মাঝে মাঝে ঋতুর মনে হয় আর তার সঙ্গে তার ছোট যা মধুদার যেন আকাশ পাতাল তফাৎ। শাশুড়ি শ্বশুর দুজনেই শিক্ষিত ভদ্র মানুষ, তারা মুখে কখনো কিছু বলেন না, বরং ঋতুকে মধুর থেকে বেশি ভালোবাসেন, ঋতুর ধারণাটা। তবুও মধু যেন এবারের ছোট বউ নয়, এবারের মেয়ে। মধু চাকরিরতা একজন স্বনির্ভর মহিলা, তাই তার বাড়ির কাজে সেরকম কোনো দায় দায়িত্ব নেই। মধু দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, তাই সে দেরি করে ঘুম থেকে ওঠে, তারপর নিজের জন্য টোস্ট কফি ওটস এসব জলখাবার বানিয়ে নিয়ে দোতলায় উঠে যায়। স্কুলে যাবার জন্য তৈরি হয়, স্বামী ভাসুরের সঙ্গে টেবিলে ভাত খেতে বসে পড়ে। সন্ধেতেও রান্নাঘরের ধারে পাশে আসে না। প্রায় প্রতিদিনই শুভদীপের সঙ্গে বাইরে ঘুরতে চলে যায় অথবা বাবা মায়ের সঙ্গে দেখা করতে যায়। সন্ধেতে রিয়া দিয়াকে তার দাদু ঠাম্মি পড়াতে বসান। ঋতু অবশ্য তখন রান্নাঘরে রুটি তরকারি করে। সারাদিন কাজ করে ঋতুর শরীরে মনে ক্লান্তি আসে, কিন্তু তার কোনো বিশ্রাম নেই। শাশুড়ি সবসময় মাথায় হাত বুলিয়ে তাকে সংসারের ভালো বৌমা হওয়ার পরামর্শ দেন। ওদিকে মধুর মতন চাকরিরতা মেয়েরা যে সংসার সামলাতে পারে না সেটা তার মাথায় ভালোভাবে গেঁথে দেন। ফলে সংসারের প্রত্যেক সদস্য যে যার নিজের মতো চলে, কিন্তু ঋতু চলে সংসারের নিয়মে। আরো পরিষ্কারভাবে বললে ঋতু চলে তার শ্বশুর শাশুড়ির তৈরি করা নিয়মে। সংসারের চাপ, দুটো মেয়ের চাপ, নিজের শরীরের দিকে তাকাবার সময় পায় না ঋতু। বাপের বাড়িতে গিয়ে 1 সপ্তাহ থাকলে এবারই সবাই ঋতু বিনা অন্ধকার দেখে। শ্বশুর শাশুড়ি জয় ঋতু ছাড়া এক মুহূর্ত চলে না। এতে আবার ঋতুর মনে একটা প্রচ্ছন্ন গর্ব আছে। ছোট জায়ের কাছে অনেকবার হেসে বলেছে, তোর দাদার আমাকে ছাড়া চলে না, জয় আমাকে চোখে হারায়, খুব ভালোবাসি জানিস। মুচকি হেসেছে মধু আর চুপচাপ থেকেছে। তাকে আর রান্নাঘরে খাটতে হচ্ছে না। মনে মনে ভেবেছে, বোকা বড় বউ, ভালো বৌমার ট্রফি নিয়ে খেটে খেটে মরুক, আমি সময় খেতে পেলেই হলো। তারপর আবার অল্প হেসে বলেছে, সত্যি বর্দি ভাই, সবাই তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার রান্নার খুব প্রশংসা করে, তোমার দেওরও। আমিও তোমাকে খুব ভালোবাসি গো, তুমি আছো বলেই আমি এত নিশ্চিন্তে আছি। এভাবে পেরিয়ে গেছে
একটা দিন। ঋতুর মেয়ে রিয়া দিয়া এবছর KG 1-এ ভর্তি হয়েছে। ফলে ঋতুর উপর প্রচন্ড পরিমাণে চাপ বেড়েছে। বাড়ির অত কাজ সেরে 2 মেয়েকে রেডি করে ওদের স্কুলে দৌড়তে হচ্ছে। সকালের দিকে অতজনের জলখাবার টিফিন বানানো সে বন্ধ করে দিয়েছে, কারণ জয় বলেছে দুপুরে সে ব্যাংকের সামনে একটা ঘরোয়া হোটেলে খেয়ে নেবে। আর এতে শাশুড়ি গজ গজ আরম্ভ হয়ে গেছে। দেওরের মুখেও অন্ধকার নেমে এসেছে। যা মধুর ছেলে হয়েছে, সে ম্যাটারনিটি লিভ নিয়ে বাপের বাড়িতে আছে। রিয়া দিয়া দুজনে স্কুলে গিয়ে প্রচন্ড কাঁদে, কিছুতেই বসতে চায় না। তাই জয়ের নির্দেশ মতো মেয়েদের স্কুলের রুমে বসিয়ে দিয়ে ঋতু বাইরে আরো কিছুক্ষণ মায়েদের সঙ্গে অপেক্ষা করে। টিফিনের সময় মেয়েদের খাইয়ে দেয়, তারপর স্কুল ছুটি হলে একেবারে মেয়েদের সাথে নিয়ে বাড়ি ফেরে। এতে ভীষণ বিপদে পড়েছেন জবা দেবী। বাড়ির ছেলেরা, ছোট বউ সবাই ভাত খেয়ে 9:30টায় বেরিয়ে গেলে দুপুরে শ্বশুর শাশুড়ির জন্য ঋতুকে গরম ভাত করতে হতো। তারপর তাদের ফরমাইশ মতো নিম বেগুন, শাক ভাজা, বেগুন পোড়া, চাটনি, আলু মাখা, বাটি পোস্ত, মেয়েদের জন্য আলাদা করে সবজি সেদ্ধ ইত্যাদি 2-3টে পদ প্রতিদিন তাকে রাঁধতে হতো। এখন দুপুরটা ঋতুর স্কুলেই কেটে যায়, ফিরে সেই 1:30-2টোর দিকে। এর ফলে ভালো মানুষ শাশুড়ির অসন্তোষ আরম্ভ হয়ে গেছে। মেয়েদের স্কুল দিয়ে চলে আসবে বড় বৌমা, ওখানে বসে থাকার কি দরকার? বাড়িতে কত কাজ পড়ে থাকে তুমি জানো না? কিন্তু এবার জয় পরিষ্কার জানায়, ঋতু মেয়েদের কাছে থাকবে মা, তোমার বাবার জন্য গরম ভাত তুমি নিজেই করে নেবে। রাত্রে ভীষণ সমস্যার সৃষ্টি হয়েছে। সন্ধ্যায় ঋতু মেয়েদের নিয়ে পড়াতে বসে যায়, ফলে রাত্রে ডিনার তৈরি করার সমস্যা। বাড়ির সব সদস্যদের উপস্থিতে এক রবিবার মৃদুস্বরে কথাটা তুলেছিল ঋতু, আমি তো ভোর থেকে উঠে সকালে রান্না বান্না সব সামলে নিচ্ছি মা, রাত্রের রান্নাটা একটু মধুকে করে নিতে বলো, রাত্রে আমি রিয়া দিয়াকে স্কুলের পড়াগুলো করাবো। ঋতুর কথাটা শুনে শাশুড়ি চিৎকার করে উঠেছিলেন, কাকে কি বলছো তুমি বড় বৌমা? তোমার খেয়াল আছে মধুর 1 বছরের ছোট ছেলে, তাছাড়া মেয়েটা সারাদিন বাইরে খাটাখাটনি করে আসে, বাচ্চাদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করে আসে, আবার রাত্রে ঘরে এসে সে রান্না বান্না করবে? তাহলে নিজের ছেলেকে সময় দেবে কখন? ওসব মধু পারবে না। তুমি তো সারাদিন স্কুলেই বসে থাকো, ওখানে তোমার বিশ্রাম হয়ে যায়, বাড়িতে ফিরেও তো তোমাকে সেরকম কিছু করতে হয় না, তাহলে রাত্রে রুটি তরকারি করতে তোমার অসুবিধা কোথায়? রাত্রের রান্নাটা তুমি করবে বড় বৌমা। এক কাজ করো মা, রাত্রের জন্য একটা রান্নার লোক রেখে দাও, মধু ঋতু দুজনকেই ছুটি দাও, মধুর মতন ঋতুকেও তো ওর মেয়েদের সময় দিতে হবে তাই না? জয়ের কথায় বিরক্ত হন জবা দেবী, স্পষ্টভাবে ছেলেকে বলেন, মধু আর ঋতু এক নয় জয়, মধু একজন ওয়ার্কিং ওম্যান, ঋতু হাউসওয়াইফ, সংসারে ঋতুর দায় দায়িত্ব অনেক বেশি, ওর মধুকে হিংসা করা সাজে না। তাছাড়া আমরা কি কখনো বাইরের লোকের হাতে রান্না খেয়েছি যে বাড়িতে 2টো বউ থাকতে থাকতে রাঁধুনি রাখতে হবে? মায়ের কথায় তেলে বেগুনে জ্বলে উঠে জয়, তাহলে তুমি নিজে রান্না করে নেবে মা, ঋতু সবসময় রান্নাঘরে পড়ে থাকলে চলবে না, আমি মেয়েদের পড়াতে সময় পাই না, ঋতুকেই ওদের হাল ধরতে হবে, তাই হয় তুমি রান্নার লোক রাখো, না হলে নিজেই রান্না করে নেবে। জয়ের জেদে ওদের বাড়িতে রাত্রে রান্নার লোক বহাল হয়েছিল। তবে ঋতুকে চরম অপমান অসম্মানের সম্মুখীন হতে হয়। ভালো মানুষ শ্বশুর শাশুড়ি দুজনেই নিজের বড় ছেলেকে ট্রৈন, ভেরুয়া, বউয়ের কথায় নাচা বাঁদর ইত্যাদি ভালো ভালো কথা বলেছিলেন। আর বড় বৌমাকে ছলা কলায় পারদর্শী নারী, বরকে বশ করা নারী, মায়ের কোল খালি করা ছেলেকে ছিনিয়ে নেওয়া কান লাগেনি ইত্যাদি বিশেষণে বিশেষিত করেছিলেন। জয় অবশ্য এসব গ্রাহ্য করেনি, তবে ঋতু খুব কেঁদেছিল।
ছোট দেওর যা পর্যন্ত তীর্যক মন্তব্য করতে ছাড়েনি। দেখো, তোমার দাদাকে দেখো, কিছু শেখো শুভ, কিভাবে নিজের বউয়ের পক্ষে কথা বলতে হয় তার ট্রেনিং নাও। সত্যি দিদি ভাই, তুমি খুব লাকি। দাদা ভাই তোমাকে আর আমাকে দুজনকেই এ বাড়ির বউ হিসেবে দেখে, সেই জন্য মায়ের মুখের উপর এতগুলো কথা বলতে পারলো। তবে তোমার আর আমার ব্যবধানটা তুমি ভালোভাবেই জানো দিদি ভাই। তুমি একজন গৃহবধূ, তোমার কাজটাই রান্না করা, আর আমি চাকরিরতা। বাড়িতে খুন্তি নাড়া ছাড়া আমার আরো অনেক কাজ আছে, আমার একটা সামাজিক পরিচয় আছে। তাছাড়া দিদি ভাই, তোমার 1 টাকাও রোজগার নেই। তোমার সংসারে তোমাকে জীবনের শেষ দিন পর্যন্ত রাঁধুনিগিরি করতে হবে। এদিকে আমি 2 হাতে টাকা রোজগার করছি, প্রয়োজনে আমি তোমার মতন 5টা কাজের লোক রাখতে পারি। এই তো দেখো, আমার ছেলের জন্য রাত দিনের আয় রেখেছি 5,000 টাকা দিয়ে। একটা রান্নার লোক আমিও রাখতে পারবো। দাদা ভাইকে বলে দিও, রাতের রান্নার মহিলাটার বেতনটা আমিই দেব। দাদা ভাই যেন টেনশন না করে। ঋতু পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে থাকে। মধু এই কথাগুলো তাকে বলল, তাকে কাজের লোক বলল। মধুকে নিজের ছোট বোন ভেবে এতদিন টেবিলে ভাত, মাছের ঝোল, রুটি, তরকারি বেড়ে দিয়েছে। টিফিন প্যাক করে জলের বোতলে জল ভরে হাতে ধরিয়ে দিয়েছে। সবকিছু সে করেছে মধুকে ভালোবেসে। তার ভালোবাসা আজ এই প্রতিদান সে পেল। মধুর কাছে অপমান, শাশুড়ি শ্বশুরের কাছে অপমান, তিরস্কার জুটল। চোখ ফেটে জল আসে ঋতুর। সত্যি স্বার্থপরের সংসার। এতদিন সে মুখ বন্ধ করে খেটে গেছে, তাই সবার কাছে প্রিয় ছিল, ভালো ছিল। এখন যেই সে একটু নিজের মেয়েদের দিকে বেশি সময় দিচ্ছে, সংসারে মুখ বুজে সকলের মনোরঞ্জন করতে 5 মাস খাটতে পারছে না, সেই সে খারাপ হয়ে গেছে। আর গৃহবধূ চাকরিরতা, এদের মধ্যে পার্থক্য, বৈষম্য। গৃহবধূ হিসেবে সে সকাল থেকে সন্ধে পর্যন্ত যে পরিশ্রম করে, তার মূল্য কি পায়? কিছুই না। কিছুটা মেকি ভালোবাসা ছোটে। ওদিকে আবার মাঝে মাঝে জয়কেও বুঝতে পারে না ঋতু। তার 5 বছরের দাম্পত্য জীবনে জয় কখনো ঋতুর সপক্ষে কোনো কথা বলেনি। সকাল থেকে সন্ধে পর্যন্ত খাটতে দেখলেও জয় চুপ করে থেকেছে। ঋতুকে বারবার মায়ের সঙ্গে মানিয়ে চলার কথা বলেছে, কিন্তু পিতা হিসেবে জয় যেন সম্পূর্ণ ভিন্ন এক মানুষ। মেয়েদের জন্য সে সবকিছু করতে পারে। 5 বছরের বিবাহিত জীবনে শ্বশুরবাড়ির প্রত্যেকটি সদস্যকে আর জয়কে যেন নতুন ভাবে চিনতে পারে ঋতু। প্রচন্ড মানসিক ধাক্কা খেয়ে নিজের সম্বন্ধে সে ভাবতে বাধ্য হয়। সেদিন রাত্রে ডিনার টেবিলে বাড়ির নিচের তলায় ঘরগুলো ভাড়া দেওয়ার কথা আলোচনা হচ্ছিল। জয়দীপ, শুভদীপ, অমলবাবু 3 জন বিভিন্ন সম্ভাবনার কথা ভাবছিলেন। তাছাড়া বাজারে তাদের 2 ভাইয়ের যৌথভাবে একটা জায়গা কেনা আছে, সেখানে গোটা কতক দোকান ঘর করে ভাড়া দেওয়ার ব্যাপারেও আলোচনা চলছিল। মধুজা, জবাদেবী সবাই নিজের নিজের মত পেশ করছিলেন। ঋতু উৎসাহিত হয়ে মন্তব্য করেন, বাজারের দোকান ঘরগুলো একেবারে দোতলা করে নেবে। দোতলাটার এক পাশ জুড়ে একটা লেডিস পার্লার করে বা ভাড়া দিলে খুব ভালো হয়। ওখানে ধারে পাশে আর কোনো পার্লার নেই, ওখানে পার্লার বেশ ভালো চলবে। কথাটা শেষ করতে না দিয়েই কথার মাঝে ঋতুকে ধমকে ওঠে জয়। তোমার কোনো বৈষয়িক বুদ্ধি আছে যে আমাদের মাঝে কথা বলছো? একসঙ্গে দোতলা করার খরচ কত পড়বে তুমি জানো? শুভর 2টো চাকরি, মধু ওকে টাকা দিয়ে সাহায্য করবে, আর আমার ভাগটা পুরোটাই আমাকে দিতে হবে। সেটা প্রায় 30-35 লাখ টাকার ধাক্কা। তুমি জানো 30-35 লাখ টাকা ঠিক কত টাকা? কখনো 30 টাকা রোজগার করেছো? শোনো ঋতু,
টাকা রোজগার করতে কষ্ট হয়। মুরদ আছে তোমার আমাকে 2 টাকা দিয়ে সাহায্য করার? তুমি তো সারা জীবন আমার ঘাড়ে বসে বসে আমার রোজগারে ফুর্তি করছো। তোমার শখ, আহ্লাদ, চাহিদা, এমনকি তোমার বাপের বাড়ির সব চাহিদা আমাকে মেটাতে হয়। সেখানে তুমি আমাকে 2 তলার প্ল্যান দিতে এসেছো? একদম মুখ বন্ধ করে রাখো। জয়ের বকুনিতে চোখে জল চলে আসে ঋতুর। শাশুড়ি, যা, এমনকি দেওরও শুভ পর্যন্ত মুখ টিপে হাসছে। খাবারগুলো মুখে তেতো লাগে ঋতু। পরদিন রিয়া দিয়ার স্কুলে গিয়ে চুপ করে গাছের তলায় বসে থাকে। একটু পরে স্কুটিতে করে রিমঝিম ওর মেয়ে তৃষাকে নিয়ে ঢোকে। রিমঝিম ঋতুর স্কুলে সহপাঠী ছিল। স্কুল ছাড়ার পর 2 বান্ধবীর অনেকদিন যোগাযোগ ছিল না। তারপর বিয়ে, সংসার, মেয়েদের স্কুলে ভর্তি করার পর হঠাৎ একদিন রিমঝিমের সাথে ঋতুর দেখা হয়। ঝুমার রিমঝিমের ডাকনাম। মেয়ে তৃষা ক্লাস 1-এ পড়ে। ঝুমাই প্রথম ঋতুকে দেখে চিনতে পারে, এগিয়ে এসে কথা বলে। ফলে দুজনের মধ্যে আবার তাদের হারিয়ে যাওয়া কিশোরী বেলা, বন্ধুত্ব সব ফিরে এসেছে। 6 বছর বিবাহিত জীবনে ঋতুর শ্বশুর বাড়ির লোকজন ও বাপের বাড়ির লোকজন ছাড়া আর কেউ আপনজন নেই। সেখানে যেন ঝুমা তার জীবনে একরাশ টাটকা সতেজ বাতাস বয়ে এনেছে। ঋতুকে অন্যমনস্ক, ক্লান্ত, বিধ্বস্ত দেখে ঝুমা প্রশ্ন করে, দুঃখটা নিজের ভেতরে চেপে রাখিস না ঋতু, কি হয়েছে আমায় বল। নিজের মন খারাপটা শেয়ার কর। ঋতুর গলায় স্বরটা যেন বহুদূর থেকে আসে। আচ্ছা ঝুমা, সংসারে এত বৈষম্য কেন বলতো? আমি গৃহবধূ, আমার কোনো আর্থিক স্বাচ্ছন্দ্য নেই, স্বামীর উপর নির্ভরশীল, তাই সংসারে আমি ব্রাত্য। আমার কোনো মান সম্মান নেই, বাক স্বাধীনতা নেই। অন্যদিকে আমার চাকরিদাতা যাকে বাড়ির সবাই মাথায় করে রাখে, তার কথাবার্তাকে, মতামতকে বাড়ির ছেলেরা পর্যন্ত মান্যতা দেয়। কিন্তু আমাকে কেন ওরা দুচ্ছাই করে বলতো ঝুমা? এটা ঠিক, আর্থিকভাবে তুই স্বনির্ভর নোস বলে একটা বৈষম্য থেকে যায়। গৃহবধূদের গৃহকর্মের দাম এই সমাজে দেয় না। বাড়ির কাজগুলো সবাই গৃহবধূর অবশ্য কর্তব্য বলে ধরে নেয়। আর দ্বিতীয় কারণটা হলো তোর ভালো বৌমা সাজতে যাওয়া। আমাদের সব কাজের মধ্যে ভারসাম্য রাখা উচিত। শুধু স্বামী, শাশুড়ি, শ্বশুর সংসার না করে নিজেকে একটু সময় দে, নিজের জন্য চিন্তা কর। সমাজের মধ্যে থেকে, লোকের মন থেকে বৈষম্য তো দূর করতে পারবি না, ওরা ভেদাভেদ করবেই। তবে তুই নিজেকে ছোট ভাবিস না, নিজেকে গুরুত্ব দে, নিজেই নিজেকে ভালোবাস। তুই নিজেকে গুরুত্ব না দিলে অপরের কাছে কিভাবে গুরুত্ব আশা করিস? চল, এখন মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। ম্লান হয়ে আসে ঋতু। লোকে কিছু বললে অনেক সময় গায়ে লাগে না ঝুমা, কিন্তু নিজের জীবন সঙ্গী, নিজের স্বামী যদি 5 জনের সামনে যোগ্যতাহীন বলে অপমান করে, তখন ভীষণ গায়ে লাগে রে, ভীষণ অপমানিত লাগে। আজ বাবা যদি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে না দিয়ে দিত, তাহলে আমি চেষ্টা করতাম স্বনির্ভর হতে। কোনো ছোটখাটো কাজ করেও নিজের খরচাটা নিজে চালাতে পারতাম। বছরে একবার বাবা, মা, ভাইটাকে জামা কাপড়, শাড়ি কিনে দিতে পারতাম। এই জন্য এত কথা শুনতে হতো না। জয় ঠিক কথা বলেছে রে, আমার কোনো মুরদ নেই। সব ব্যাপারে সেই তো জয়ের কাছে হাত পাততে হয়। আমার মতন গৃহবধূরা সত্যি বেদামি রে ঝুমা, সে যতই তাদের হোমমেকার বলা হোক না কেন। ঝরঝর করে কেঁদে ফেলে ঋতু। ঝুমা বুঝতে পারে জয়ের সঙ্গে ঋতুর কিছু হয়েছে। জয়ের অপমানে ঋতু এতটাই আহত হয়েছে যে তার আত্মবিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখন তাকে বোঝানো যাবে না। চল আমার সঙ্গে আমার ঘরে। জোর করে টেনে তোলে ঝুমা। না রে ঝুমা, জয় জানতে পারলে ভীষণ রাগ করবে। ভ্রু দুটো কুঁচকে ফেলে ঝুমা। এই জয়,
জয় জপমালাটা ছাড়তো। জয় এটা খাবে, জয় এটা পড়বে, জয় এটা বলবে। তুই নিজেই তো নিজেকে জয়ের হাতে পুতুল বানিয়েছিস। তাই তো জয় তোকে অপমান করছে। সবসময় জয়ের পছন্দ, জয়ের অপছন্দ না ভেবে একটু সময় নিজের জন্য পছন্দ অপছন্দ নিয়ে কিছু ভাব। চল এখন। ঝুমার টানাটানিতে অগত্যা ঝুমার বাড়িতে যায় ঋতু। বাজারের মাঝে বেশ সুন্দর ছিমছাম দোতলা বাড়ি ঝুমার। দোতলায় ঝুমার শ্বশুর শাশুড়ি, ঝুমার বর, ঝুমা থাকে। পুরো একতলা জুড়ে ঝুমার পার্লার। তাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় ঝুমা। পড়াশোনায় মাথা খুব একটা ভালো ছিল না, তাই কলেজে পড়তে পড়তে ব্রাইডাল, মেকওভার ও বিউটিশিয়ানদের জন্য 1 বছরের একটা কোর্স করে নেয় একজন প্রখ্যাত মেকআপ আর্টিস্টের কাছ থেকে। বিয়ের পর বাড়ির একতলাটা নিয়ে নিজের পার্লার খুলেছি। আজ 7 বছর হলো। প্রথমে সব টাকা বর ইনভেস্ট করেছিল। এখন 5টা মেয়ে রেখেছি। তাছাড়া অনেক নতুন নতুন মেয়েকে আমি কাজ শেখাই। মেকআপ আর্টিস্ট হিসাবে আমার বেশ ভালোই পরিচিতি গড়ে উঠেছে। আর প্রত্যেক মাসে 1030 টাকা রোজগার এমনিতেই হয়। তাছাড়া একটা ব্রাইডাল মেকআপ ও কনে সাজানো থাকলে 1010, 12, 15 এরকম প্যাকেজ তো আসেই। বিয়ের মরশুমে 1 মাসে প্রায় 60-70 হাজার টাকাও আমার রোজগার হয়। চোখ বড় বড় করে শুনছিল ঋতু। তোর শ্বশুর বাড়ির লোকেরা তো তোর বর কিছু বলে না? আরে কি বলবে, ওরা সবাই আমাকে সাহায্য করেন, আমাকে প্রচুর সাপোর্টও করেন। শ্বশুর শাশুড়ি আমার মেয়েকে দেখেন। প্রথম প্রথম অনুজ, আমার বর, সঙ্গে করে আমাকে সব জায়গায় নিয়ে যেত। এখন একটা গাড়ি কিনে দিয়েছে। ড্রাইভারের সঙ্গে পার্সোনাল গাড়িতে আমি কনে সাজাতে যাই। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকে ঋতু। তারপর দীর্ঘশ্বাস ছাড়ে। তোর পরিবারের সবাই কত ভালো রে। আমি এই 6 বছরে ব্যানার্জি বাড়ির রান্নাঘর আর জয়দীপ ব্যানার্জির শোয়ার ঘর ছাড়া কিছুই জানি না। ওটাই আমার পরিধি। তুই চেষ্টা করিসনি ঋতু। বাড়ির চৌহদ্দিতেই নিজেকে বন্ধ রেখে খুশি আছিস। তবে এখনো সময় চলে যায়নি। নিজের জন্য একটু ভালোভাবে থাকার, সম্মানের সঙ্গে বাঁচার চেষ্টাটা অন্তত কর। তারপর বন্ধুর দিকে তাকিয়ে বলে, তুই শিখবি পার্লারের কাজ? শিখবি ব্রাইডাল মেকওভার, কনে সাজানো? তাহলে আমি তোকে নিজে হাতে ধরে শেখাবো। জয় মানবে না রে। জয় ভীষণ রাগ করবে। এবার রেগে যায় ঝুমা। যা, দূর হ আমার সামনে থেকে। একদম আমার সামনে আসবি না। জয় তোকে অপমান করছে, ঠিক করছে। এই অপমানটা তুই মানিয়ে নে। আসলে কি বলতো ঋতু, অপমান সহ্য করতে করতে তোর চামড়াটা পুরু হয়ে গেছে। রেগে গিয়ে ঝুমা বন্ধুকে আঘাত করে বসে। বিগত 7 দিন ধরে ভেবেছে ঋতু। শুধু ঝুমার তীক্ষ্ণ বাক্যগুলো মনে পড়ছে। অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে সে ঝুমার কাছে যায়। দেখ ঝুমা, রিয়া দিয়া যতক্ষণ স্কুলে থাকবে ততক্ষণ আমার সময়। এর মধ্যেই যা শেখাবার আমাকে সব শিখিয়ে দিবি। প্রত্যেক সোম থেকে শুক্র ঝুমার কাছে ঋতুর পার্লারে খুঁটিনাটি কাজ, মেকআপের হরেক রকম পদ্ধতি শিখতে থাকে। প্রায় 2 বছর ধরে চলে তাদের গোপন প্রশিক্ষণ। মাঝে অনেক প্রতিবন্ধকতা এলেও ঋতু ঠিক কায়দা করে এড়িয়ে গেছে। জয়কে বুঝিয়ে মেয়েদের স্কুলে থাকার পুরো সময়টা সে ঝুমার পার্লারে থাকে। জয় অবশ্য জানে ঋতু মেয়েদের স্কুলে বসে থাকে। রিয়া দিয়া এখন ক্লাস 1-এ উঠে গেছে। ওদের সঙ্গে আর স্কুলে যাওয়ার প্রয়োজন নেই ঋতুর। এখন তার দুপুরটা কাটে না। ঝুমা প্রায় ফোনে বলে, এবার সাহস করে জয়কে বল, তোদের বাড়ির নিচতলায় জয়ের ভাগের রুমটাই একটা পার্লার খুলে ফেল। ওদিকে কাছাকাছি তো কোনো পার্লার নেই। তোর ব্যবসা জমে যাবে। সাহস ভর করে একদিন কথাটা জয়কে বলে ফেলল ঋতু। তারপর আর কি, চরম পারিবারিক অশান্তি। সবার তীব্র বাক্যবায়ন ও জয়ের অপমানের ফালা হয়ে যায় ঋতুর হৃদয়ে। তবে এবার সে বেশ দৃঢ় পদক্ষেপ নেয়। জয়ের ওপর অভিমান করে সোজা বাপের বাড়িতে গিয়ে ওঠে। বুকে পাথর চেপে রিয়া দিয়াকে এ বাড়িতে জয়ের কাছে রেখে দিয়ে যায়।
জয়কে বলে যায়, তোমার সংসারে যখন আমার সিদ্ধান্তের মতামতের কোনো দাম নেই, তখন তুমি তোমার সংসার, তোমার মেয়েদের নিয়ে থাকো। তোমার সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না। প্রথম দিনটা রাগারাগি করে কেটে যায়। তারপরের দিন থেকে জয়ের সংসার এলোমেলো হতে আরম্ভ করে। এমনিতে মাস সাতেক আগে শুভদী, মধুজা দুজনে স্কুলের কাছাকাছি নিজেদের একটা বাড়ি কিনে এ বাড়ি ছেড়ে চলে গেছে। অমলবাবু ও জবাদেবী নিজের বাড়ি ছেড়ে যায়নি। জয়ের ব্যাংকের চাকরি, এবারের মূল মেরুদণ্ডটা হাউসওয়াইফ ঋতু। তার একা শ্রমে এবারের প্রত্যেকটি লোক বহাল তবিয়তে থাকত, কিন্তু তার কথার এ বাড়িতে কোনো মূল্য নেই। ঋতু বাড়ি ছেড়ে চলে যাওয়ার দিন তিনেকের মধ্যে নাভিশ্বাস ওঠে জয়ের। এদিকে সবাই ঋতুকে বারবার বোঝাবার চেষ্টা করে, এমনকি ঋতু নিজের বাবা মা ভাই সবাই ঋতুর হঠকারিতায় রাগ করে। কিন্তু এবার ঋতু যেন নাছোড়। এভাবেই এক সপ্তাহ কেটে যায়। জয় ব্যাংক থেকে ছুটি নিয়ে মেয়েদের আগলে বসে থাকে। অগত্যা বাধ্য হয়ে অমলবাবু ও জয় ঋতুকে তাদের বাড়ির নিচতলায় পার্লার করতে অনুমতি দেয়। আমাকে 1,000 টাকা দাও, পার্লারে জিনিসপত্র কিনব, অত্যন্ত নির্বিকারভাবে জয়কে বলে ঋতু। অবাক জয় তবু জেদ ছাড়ে না। তোমাকে আমি 1 টাকাও দেব না, তুমি যা খুশি তাই করো। ঠিক আছে, দিও না, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দলের নাম লিখিয়ে রেখেছি। তোমার ব্যাংকেই যাব লোনের অ্যাপ্লিকেশন নিয়ে। ম্যানেজার সাহেব লোনটা যেন পাশ করে দেন। এখন থেকেই বলে রাখলাম। ঋতুর সাহস থেকে থমকে যায় জয়দীপ। বাড়িতে যা করবে করো, টাকা দরকার দিচ্ছি। এসব স্বনির্ভর গোষ্ঠীতে নাম লিখিয়ে লোন করতে ব্যাংকে গিয়ে আমার নাম ডুবিও না। ধরা গলায় জয় বলে। মনে মনে ভাবে ঋতু, সোজা আঙ্গুলের ঘি যদি উঠত তাহলে মানুষটাকে আঙ্গুল বাঁকাতে হতো না। এভাবে ঋতুর পার্লার, ঋতুস বিউটি পার্লার পথ চলা শুরু করে। 5 বছর পর ঋতুর মেয়ে রিয়া দিয়া ক্লাস 6-এ পড়ে। সারাদিন ঋতু ভীষণ ব্যস্ত থাকে। ঋতুকে সংসারের অন্যদিকে তার স্বপ্ন ঋতুস বিউটি পার্লার নিয়ে অমলবাবু ও জয়াদেবী আরো বিদ্ধ হয়েছেন। বাড়িতে সর্বক্ষণের একজন কাজের লোক মায়াদিকে রেখেছে ঋতু। রান্নার জন্য রিনাদি আছে, বাইরের কাজ, বাসন ধোয়া, কাচাকাচির জন্য শিখা আছে। ইদানিং পার্লারের সব কাজ নিজের হাতে করে না ঋতু। সবসময়ের জন্য সোমা, টিনা, রেশমা বলে 3 জনকে রেখেছে। বিয়ে বাড়ির মাসগুলোতে পুজোর সময় সে একটুও বিশ্রাম পায় না, প্রচন্ড চাপ থাকে। ঝুমার মতন মেকআপ আর্টিস্ট হিসেবে ঋতুরও আজকাল বেশ সুনাম। এখন কোথাও নিমন্ত্রণ থাকলে মধু এসে ঋতুর পার্লারে সেজে যায়। এমনকি মধুর কলিগরাও সবাই নিয়মিত আসে। জয়দীপের কলিগ, বন্ধু বান্ধবের স্ত্রী সবাই এখন ঋতুর কাস্টমার। অর্থনৈতিকভাবে ঋতু আজ স্বনির্ভর। এখন আর সে বৈষম্য খোঁজে না। অবশ্য সমাজের কিছু লোক সবসময় সবার সমালোচনা করে, কিন্তু নিজেকে ঋতু নিয়ে এখন প্রবল আত্মবিশ্বাসী। এখনো ঝুমার কথাগুলো সবসময় মনে হয়। আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আত্মোন্নতির চেষ্টা করা উচিত, তবে একদিন সফলতা আসবেই। সব বৈষম্যের জাল ছিঁড়ে আমরা খোলা আকাশে ডানা মেলে উঠতে পারব। গল্প হাউসওয়াইফ, কলমে মিঠু রায় চক্রবর্তী, কণ্ঠে আমি সঞ্চারী। আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।